আসসালামু আলাইকুম। তাপগতিবিদ্যা লেকচার 4 এ সবাইকে স্বাগতম। আমরা অলরেডি 3টা লেকচার শেষ করছি এই চ্যাপ্টারের। গত ক্লাসে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কিত কিছু গ্রাফ রিলেটেড ম্যাথ দেখছিলাম, যেখানে সমচাপ, সমায়তন, রুদ্ধতাপীয় এই প্রক্রিয়াগুলা আমরা ম্যাথের মাধ্যমে দেখার চেষ্টা করছি। তো সেখানে আমি কিছু ম্যাথ স্কিপ করছিলাম, কারণ হিসেবে বলছিলাম যে আমাদের এগুলো এখনো সূত্র শিখি নাই। আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, চাপ আর আয়তনের সম্পর্ক, তাপমাত্রা আয়তনের সম্পর্ক, এই জিনিসগুলো দেখি নাই, কারণ আমরা এখনো ওই পর্যায়ে আসি নাই। সো আজকে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। মেইনলি আমাদের আজকের ক্লাসের ফোকাস থাকবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বিভিন্ন যে চলরাশিগুলো আছে, তাপমাত্রা, চাপ, আয়তন, এগুলোর মধ্যে সম্পর্ক দেখা। তো এটার জন্য আমাদের আজকের ক্লাসের শুরুতেই আলোচনা করতে হবে আপেক্ষিক তাপ নিয়ে। আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। আপেক্ষিক তাপ সম্পর্কে তোমরা যারা ক্লাস 10-এ তোমরা বস্তুর উপর, তোমাদের একটা প্রশ্ন চ্যাপ্টার ছিল বস্তুর উপর তাপের প্রভাব, চ্যাপ্টার 6। আমার মনে হয় সেই চ্যাপ্টারে যারা পড়ছো তারা মোটামুটি আপেক্ষিক তাপ সম্পর্কে জানো। আপেক্ষিক তাপের সংজ্ঞাটা আমি এখানে একবার লিখে দিচ্ছি। প্রথমত যদি সূত্রটা আমি লিখে দিই, তোমাদের হয়তো ওই বইয়ে আপেক্ষিক তাপকে তারা এস দ্বারা প্রকাশ করছে। এস মানে স্পেসিফিক হিট বোঝায়। সো আপেক্ষিক তাপের সংজ্ঞাটা এরকম ছিল যে এস সমান ডি কিউ বা ডেল্টা কিউ ডিভাইডেড বাই এম ডেল্টা টি বা ডেল্টা থিটা। আচ্ছা, ডেল্টা টি আর ডেল্টা থিটা আসলে একই জিনিস, অথবা অনেকেই হয়তো এখানে ডেল্টা কিউর জায়গায় অনেকে হয়তো কিউ পড়ছো। সো কোনো সমস্যা নেই, ডেল্টা কিউ আর ডি কিউ বা কিউ আমরা জানি অলরেডি আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে, ক্লজিয়াসের সূত্রে এই জিনিসগুলো আলোচনা করছি যে আসলে ডি কিউ আর কিউ কে আমরা সিমিলার ধরতে পারি যদি শুরুতে কোনো তাপের পরিমাণ সেখানে না থাকে। মানে শুরুতে তাপ যদি 0 জুল হয়, তারপর তুমি যদি তাকে কিউ জুল পরিমাণ তাপ দাও, তাহলে পার্থক্যটা কিন্তু কিউ মাইনাস 0 হয়। তার মানে আমরা ডি কিউ কে কিউ লিখতে পারি সেক্ষেত্রে। ওকে, সো এখন এটার সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞাটা আমরা সূত্র থেকে দেওয়ার চেষ্টা করি। সংজ্ঞাটা এরকম। আমাদের নিচে কি কি আছে দেখো। নিচে আছে এখানে গ্যাসের ভর আছে। এখানে এম মানে কিন্তু গ্যাস না, সরি, ফার্স্ট অফ অল আমরা যে কোনো বস্তু নিয়ে আলোচনা করতে পারি। এম মানে ওই বস্তুটার ভর। তারপরে ডি কিউ বা কিউ যেটাই বলি না কেন, এটা তাপের পরিমাণ। আর ডেল্টা টি, এটা তোমার তাপমাত্রার পার্থক্য। তাপমাত্রার পার্থক্য। তো আমরা সূত্র থেকে সংজ্ঞা দেওয়ার নিয়ম কি? আমরা নিচে যা আছে তাকে আমরা একক ধরে কাজ করব, আর উপরের যা আছে সেটার অনুযায়ী আমরা সংজ্ঞাটা দিব। সো আমাদের সংজ্ঞাটা কেমন হবে? একক ভরের কোন বস্তুর তাপমাত্রা, একক ভরের কোন বস্তুর একক ভরের কোন বস্তুর তাপমাত্রা একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর মোলার আপেক্ষিক তাপ, ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। আপেক্ষিক তাপ বলে। সংজ্ঞাটা আশা করি সবার কাছে ক্লিয়ার। যে এখানে নিচে যেহেতু ভর আছে, আমরা ধরে নিলাম একক ভর। আর নিচে যেহেতু তাপমাত্রার পার্থক্য আছে, তার মানে আমরা ধরে নিলাম এখানে তাপমাত্রার পার্থক্যটা বৃদ্ধি। তার মানে কি, একক ভরের কোন বস্তুর তাপমাত্রা একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে, অর্থাৎ ডি কিউ, ডেল্টা কিউ বা কিউ কে বোঝাইতেছে এখানে। এটার একক জানি কি হবে? এটার একক যদি আমরা এখান থেকে নির্ণয় করি, তাহলে এককটা হবে, উপরে কি আছে জুল, নিচে ভরের একক কেজি, আর তাপমাত্রার একক তো আমরা কেলভিনে হিসেব করি এসআই এককে। সো এককটা হবে কি, জুল পার কেজি পার কেলভিন। ওকে, সো এটা আমাদের একক। এখন আমি যদি বলি, তাহলে আমরা জানি যে পানির আপেক্ষিক তাপ, আমি সংক্ষেপে লিখতেছি, পানির আপেক্ষিক তাপ আমরা জানি 4200 জুল পার কেজি পার কেলভিন। এটা বলতে আসলে তাহলে কি বোঝায়? যদি পরীক্ষা যদি প্রশ্নটা আসে, এটা আসলে এর মানে কি, এটার মানে কি? যদি ধরো অনুধাবনমূলক প্রশ্নে আসে বা জ্ঞানমূলক আসতে পারে, তাহলে কি হবে? 1 কেজি ভরের পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে 4200 জুল তাপের প্রয়োজন। এটা দিয়েই বোঝায় পানির আপেক্ষিক তাপ। তার মানে পানির আপেক্ষিক তাপ বলুক বা বরফের আপেক্ষিক তাপ বলুক, 1 কেজি ভরের ওই পদার্থটার আয়তন
1 কেলভিন পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে আমরা বলতেছি তার মোলার তার শুধু আপেক্ষিক তাপ। আচ্ছা, এখন আমাদের এই চ্যাপ্টারে কাজগুলা কি নিয়ে? আমাদের এই চ্যাপ্টারে কাজগুলা হচ্ছে তোমার গ্যাস নিয়ে, তাই না? সো আমাদের এখন যেটা শিখবো সেটা হচ্ছে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। আচ্ছা, এইটার সাথে ওইটার পার্থক্য কোথায়? এখানে আমরা মোলার আপেক্ষিক তাপ, এই মোলার কথাটা এখানে হচ্ছে আমরা এক্সট্রা নিয়ে আসছি। এই মোলার কথাটা হচ্ছে এখানে এক্সট্রা। কেন এক্সট্রা? দেখো, আমরা নর্মালি গ্যাসের ক্ষেত্রে ওই যে তোমার পরিমাণ, গ্যাসের যদি কোয়ান্টিটি বুঝাইতে চাই, গ্যাসের ক্ষেত্রে কিন্তু তোমার কেজি বা গ্রাম এগুলা বলার চাইতে মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে মোল কথাটা ইউজ করা। যেমন 1 মোল গ্যাস, 2 মোল গ্যাস, ঠিক আছে? গ্যাসের বেলায় মোল সংখ্যাটাই বেশি প্রেফারেবল। সেই কারণে যেহেতু আমরা গ্যাস নিয়েই চ্যাপ্টারে আলোচনা, আমরা এই জন্য হচ্ছে মোল সংখ্যা দিয়ে গ্যাসের কোয়ান্টিটিটাকে প্রকাশ করব। তো এখন এই যে জাস্ট আমরা একটু আগে যে সংজ্ঞাটা পড়ছি যে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা, এখানে 1 কেজি ভর বলবো না, এখানে বলবো 1 মোল গ্যাস। জাস্ট পার্থক্য এতটুকুই, আর কোনোই পার্থক্য নাই। এটাকে প্রকাশ করা হয়, এক্ষেত্রে আমরা তো এটাকে এস দ্বারা প্রকাশ করছি, এটাকে আমরা হচ্ছে সি দিয়ে প্রকাশ করতে পারি বা সি দিয়ে প্রকাশ করা হয়। সো সি সমান হচ্ছে, যদি সূত্রটা তার মতো করে লিখি, ডিকিউ ডিভাইডেড বাই এন ডিটি। পরিচয়গুলো যেটা দাঁড়াচ্ছে, এন মানে হচ্ছে এখানে তোমার মোল সংখ্যা বোঝায়, এন মানে মোল সংখ্যা। ডিকিউর পরিচয় তো আগেই দিলাম, ডিটি বা ডেল্টা টি যাই বলি না কেন, এগুলো দিয়ে কি বোঝায়? তাপমাত্রার পার্থক্য, সেটা বৃদ্ধি হতে পারে, হ্রাস হতে পারে। এখন এটার একক তাহলে কি হবে? আমি যদি একক বের করতে চাই তাহলে একক হবে জুল, নিচে হচ্ছে মোল, আর কেলভিন, তার মানে জুল পার মোল পার কেলভিন। ওকে, এটা গেল হচ্ছে, তার মানে আমি যদি এখন সংজ্ঞা দিতে চাই, সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞাটা হবে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা, কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা বলতে পারি ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। ওকে, সো এই মোলার আপেক্ষিক তাপকে এখন আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। এই মোলার আপেক্ষিক তাপ হচ্ছে দুই প্রকার। মোলার আপেক্ষিক তাপের প্রকারভেদ। ওকে, একটাকে হচ্ছে বলা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, যেটাকে আমরা সিপি দ্বারা প্রকাশ করি। আরেকটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, যেটাকে আমরা হচ্ছে সিভি দ্বারা প্রকাশ করি। এখন অনেকের মনে হইতে পারে যে এখানে আসলে মোলার আপেক্ষিক তাপ দুই প্রকার কেন, দুইটা কেন? দেখো, আমরা যে একটু আগে শুধু আপেক্ষিক তাপ পড়ে আসছি, যেমন পানির আপেক্ষিক তাপ, বরফের আপেক্ষিক তাপ, এরকম করে যে কোনো কিছুর আপেক্ষিক তাপ, ওইগুলোর মান কিন্তু একটাই। যেমন 4200 পানির জন্য, বরফের জন্য 2100, লোহার জন্য বা এরকম অন্যান্য ম্যাটেরিয়ালের জন্য অন্যান্য রকমের আছে। এখন গ্যাসের বেলায় আমরা আসলে কেন কেন দুইটা আপেক্ষিক তাপ পড়বো? যে আমাদের একটা কোশ্চেন হইতে পারে এটা, যে কেন দুই ধরনের আপেক্ষিক তাপ প্রয়োজন। দেখো, গ্যাসের বেলায় আমরা জানি যে চাপ আর আয়তনের প্রভাবটা কিন্তু গ্যাসের উপর অনেক বেশি। কঠিন কিংবা তরল এই বস্তুগুলোর উপর কিন্তু চাপ আর আয়তনের তেমন কোনো প্রভাব নাই। অর্থাৎ তুমি ধরো একটা বরফকে, তুমি কিন্তু আসলে খুব বেশি একটা তার উপর চাপ প্রয়োগ করলে সেখানে কোনো ইফেক্ট পড়বে না। আবার তুমি কিন্তু একটা গ্যাসকে চাপ প্রয়োগ করে তাকে কিন্তু লিকুইড বানাতে পারবা। গ্যাসের ক্ষেত্রে আয়তনের একটা বৃদ্ধি বা হ্রাসজনিত একটা বড় ধরনের ইফেক্ট কিন্তু সেখানে পড়ে। তাই গ্যাসের ক্ষেত্রে চাপ আর আয়তন দুইটা জিনিস অনেক বেশি তোমার ম্যাটার করায়। এখানে হচ্ছে আমরা মোলার আপেক্ষিক তাপকে চাপ আর আয়তনের ভিত্তিতে দুই ভাগে ভাগ করতে পারি। অথবা আমি যদি আরেকটু ভালোভাবে বলতে চাই, আমরা এই পর্যন্ত কয়টা তাপগতীয় প্রক্রিয়া পড়ছি? আমরা এই পর্যন্ত তাপগতীয় প্রক্রিয়া পড়ছি 4টা। কি কি তাপগতীয় প্রক্রিয়া পড়ছি? আমরা পড়ছি সমচাপ প্রক্রিয়া, আমরা পড়ছি সম আয়তন প্রক্রিয়া, আমরা পড়ছি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, দেন আমরা আরেকটা পড়ছি সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া।
এখন একটা জিনিস খেয়াল করো, কোন প্রক্রিয়ার জন্য আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রগুলা কেমন শিখছি? সমচাপ প্রক্রিয়ার জন্য আমরা সূত্র কি শিখছিলাম? ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তারপর সমায়তন প্রক্রিয়ার জন্য আমরা সূত্র শিখছিলাম ডিকিউ সমান ডিইউ। সমষ্ণ প্রক্রিয়ার জন্য আমরা কি শিখছিলাম? ডিকিউ সমান হচ্ছে ডিডব্লিউ। এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আমরা সূত্র শিখছিলাম কি? ডিডব্লিউ ইকুয়াল মাইনাস ডিইউ হইতে পারে, অথবা ডিইউ ইকুয়াল আমাদের মাইনাস ডিডব্লিউ হতে পারে, মাইনাস ডিডব্লিউ হতে পারে। ওকে, এখন কোন প্রক্রিয়ার জন্য কি ফিক্স ছিল? এই প্রক্রিয়ার জন্য চাপ স্থির ছিল, এই প্রক্রিয়ার জন্য আয়তন স্থির ছিল, এই প্রক্রিয়ার জন্য তাপমাত্রা স্থির ছিল, আর এই প্রক্রিয়ার জন্য তাপ স্থির ছিল। অর্থাৎ এখানে আমাদের ডিটি ছিল 0, এখানে আমাদের ডিকিউ ছিল 0, দেন এখানে আমাদের হচ্ছে ডিভি ছিল 0, এখানে আমাদের ডিপি ছিল 0। তাহলে এখন আমরা একটু মিলাই, চলো আমরা একটু আগে মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞাটা কি বা সূত্রটা কি পড়ছি? সি সমান ডিকিউ ডিভাইডেড বাই এন ডিটি। সি সমান ডিকিউ ডিভাইডেড বাই এন ডিটি। অর্থাৎ 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে, কি বৃদ্ধি করতে? তাপমাত্রা বৃদ্ধি করব। তাপমাত্রা কি করব? বৃদ্ধি করব। তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হচ্ছে তাকে আমরা বলতেছি মোলার আপেক্ষিক তাপ। এখন চিন্তা করো, তুমি যদি ফার্স্ট অফ অল রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাকাও, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি শূন্য? এই যে ডিকিউ, ডিকিউ কিন্তু 0। দেখো, ডিকিউ যদি শূন্য হয় তাহলে কি আমি মোলার আপেক্ষিক তাপের জন্য রুদ্ধতাপীয় প্রক্রিয়ার এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারবো? অ্যান্সার হচ্ছে না, কারণ এই প্রক্রিয়া তো ডিকিউ 0। তাহলে ডিকিউ যদি এখানে শূন্যই হয় তাহলে সেটা মোলার আপেক্ষিক তাপ হবেই না। এরপর আমি যদি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে চিন্তা করি, সমষ্ণ প্রক্রিয়ার জন্য কি ধ্রুবক? তাপমাত্রা ধ্রুবক। তাপমাত্রা ধ্রুবক মানে তাপমাত্রা পরিবর্তন করা যাবে না। এখন আমার তো মোলার আপেক্ষিক তাপ সংজ্ঞা দেওয়ার সময় আমরা বলেই আসছি যে 1 কেলভিন বৃদ্ধি করার জন্য। তাহলে এখানে তো তাপমাত্রা পরিবর্তন করা যাবে না, তার মানে এই মোলার আপেক্ষিক তাপ সমষ্ণ প্রক্রিয়ার জন্য অ্যাপ্লিকেবল না। অর্থাৎ তাপমাত্রা তাপ এই দুটা প্রক্রিয়ার জন্য অ্যাপ্লিকেবল না, যেখানে তাপমাত্রা তাপ ধ্রুবক থাকে। কিন্তু খেয়াল করো, তুমি যদি এবার সম আয়তন প্রক্রিয়ার দিকে তাকাও, সম আয়তন প্রক্রিয়ায় ডিকিউ কিংবা ডিইউ কোনোটাই শূন্য না। ডিইউর সাথে আমরা জানি সরাসরি টেম্পারেচারের সম্পর্ক আছে, আর ডিকিউ তো আমাদের ডিকিউ লাগবেই। দেখো এখানে, যেখানে আমাদের এখানে ডিকিউ লাগতেছে আর টেম্পারেচারও আমাদের বৃদ্ধি করতে হচ্ছে, তার মানে সম আয়তন প্রক্রিয়ার জন্য মোলার আপেক্ষিক তাপ আলোচনা করা যেতে পারে। আবার সমচাপ প্রক্রিয়ার জন্য দেখো এখানেও আমাদের ডিকিউ আছে, ডিইউ আছে। অর্থাৎ ডিকিউ মানে তো ডিকিউ লাগবেই মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞা দেওয়ার জন্য, আর ডিইউ সরাসরি টেম্পারেচারের সঙ্গে রিলেটেড। আমরা জানি অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বা হ্রাস, তাপমাত্রা বৃদ্ধি পাইলে অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হয়। সো যেহেতু সরাসরি সম্পর্ক আছে, তার মানে এই সমচাপ এবং সম আয়তন, অর্থাৎ এখানে চাপ আর আয়তন কনস্ট্যান্ট, এই দুইটা প্রসেসের জন্য আমরা হচ্ছে মোলার আপেক্ষিক তাপকে আলোচনা করতে পারি। এই জন্যই গ্যাসের বেলায় আমরা দুই ধরনের মোলার আপেক্ষিক তাপ চিন্তা করতে পারি। একটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বা সমচাপে মোলার আপেক্ষিক তাপ, আর একটা হচ্ছে স্থির আয়তন বা হচ্ছে সম আয়তনে মোলার আপেক্ষিক তাপ। ওকে, সো আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা হচ্ছে সংজ্ঞায় যাব, যে দুইটা প্রকারভেদ আমরা শিখছি এখানে। এক নম্বর হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ, যেটাকে আমরা হচ্ছে সিপি দ্বারা প্রকাশ করছি। আচ্ছা, সংজ্ঞাটা কেমন আমি জাস্ট একবার তোমাদেরকে দেখাই দিচ্ছি। চাপ স্থির রেখে 1 মোল পরিমাণ, এরপর বাকি ডট ডট ডট, আমরা মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞায় যা লিখছি এখানেও একদম ঠিক তাই। চাপ স্থির রেখে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলতেছি আমরা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। সো এটা সূত্র কি? সূত্র ওইটার মতোই, সূত্রে কোনো চেঞ্জ নেই। সিপি সমান ডিকিউ ডিভাইডেড বাই এন ডিটি। ওকে, সো একক কি হবে? একক আগের মতোই হবে, একক হবে হচ্ছে জুল পার মোল পার কেলভিন। দেন আমরা যদি হচ্ছে এখন স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ চিন্তা করি, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এটাকে হচ্ছে সিভি দ্বারা প্রকাশ করা হয়।
সো এখানে জাস্ট সংজ্ঞা দেওয়ার সময় লিখবা যে আয়তন স্থির রেখে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা বলতেছি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বা সিভি। এটার যে ফর্মুলাটা হুবহু সেম, ডিকিউ ডিভাইডেড বাই এন ডিটি। এটার এককও সেম, একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন। এখন অনেকের কাছে এখানে খটকা লাগতে পারে যে ভাই সিপির সূত্র আর সিভির সূত্র তাহলে সেম হয়ে গেল, তাহলে কি সিপি আর সিভি সমান নাকি? আর যদি সমানই হয় তাহলে এগুলাকে আলাদা করে আলোচনা করার প্রয়োজন কি? যে কোনো একটা বললেই তো হয়, হয় সিপি নাহলে সিভি বললাম, যেহেতু ফর্মুলা সেম। দেখো ফর্মুলা সেম হইলেও এখানে একটা মানের পার্থক্য আছে। সেই মানটা কোনটা? সেই মানটা হচ্ছে ডি কিউ এর মান। এই যে ডি কিউ, এখানের যে ডি কিউ, এখানের যে ডি কিউ, এই দুইটার মান কিন্তু সেম না, দুইটার মান পার্থক্য আছে। কেন পার্থক্য আছে, কিভাবে পার্থক্য আছে, সেইটাই আমরা এখন দেখার চেষ্টা করব। অর্থাৎ আমরা এখন দেখব সিপি আর সিভির মধ্যে তফাৎটা আসলে কোথায়। ওকে, তো সিপি আর সিভির মধ্যে তফাৎ বোঝানোর জন্য আমাদের হচ্ছে, আমরা অলরেডি বলছি সিপি যেটা, এই সিপি হচ্ছে সমচাপ প্রক্রিয়ার জন্য। তো সমচাপ প্রক্রিয়ার জন্য আমরা সূত্র কি পড়ছি জানি? সূত্র পড়ছি হচ্ছে তোমার ডি কিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। আর সিভি আমরা পড়ছি সম আয়তন প্রক্রিয়ার জন্য। সম আয়তন প্রক্রিয়ার জন্য আমাদের ফর্মুলাটা ছিল কি? ডিকিউ সমান হচ্ছে ডিইউ। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা সংজ্ঞায় মোলার আপেক্ষিক তাপের মেইন সংজ্ঞায় কি পড়ছি? ডিকিউ ডিভাইডেড বাই এনডিটি। 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের দরকার। খেয়াল করো, তাহলে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা আমি যদি 1 কেলভিন বৃদ্ধি করতে চাই, তাহলে ধরো আমার এই পরিমাণ তাপের দরকার। আমি ফার্স্টে সম আয়তনটা আলোচনা করতেছি। ধরো আমার ডিকিউ পরিমাণ তাপের দরকার। এখন আমি ডিকিউ পরিমাণ তাপ যখন দিব, এই যে ডিউ দিয়ে কি বোঝায় জানি? ডিউ দিয়ে হচ্ছে আমাদের টেম্পারেচার বোঝায়, রাইট? সো ধরো আমি এখানে তোমাকে সে ফর এক্সাম্পল 20 জুল তাপ দিলাম, অর্থাৎ আমি 1 মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য আমি 20 জুল তাপ দিলাম। তাহলে আমি যা তাপ দিব সেটাই কিন্তু ডিইউ তে কনভার্ট হয়ে যাবে, তাই না? সেটা কিন্তু ডিইউ তে কনভার্ট হয়ে যাবে, 20 জুল 20 জুল। এবার সমচাপের জন্য খেয়াল করো, এখানেও কিন্তু সংজ্ঞা সেম, যে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন। তার মানে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা এখানেও 1 কেলভিনই বৃদ্ধি করতে হবে, ঠিক কিনা? 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রেও তোমাকে কিন্তু 1 মোল পরিমাণে বৃদ্ধি করতে হবে, 1 কেলভিন পরিমাণ বৃদ্ধি করতে হবে। তাহলে তাহলে কি করতে হবে? আমাকে এখানে এই যে এটার মানটা আমার সিমিলার রাখতে হবে, রাইট? এই যে এখানে ডিউ যেহেতু 20 জুল লাগছে, তাহলে এখানেও আমাদের ডিউ এর মান 20 জুল রাখা লাগবে। এখন তুমি চিন্তা করো, আমি যদি এখানে ডিউ এর মান 20 জুল রাখতে যাই, আমি এখানে কি আমি আগের মতো এখানে যেমন 20 জুল রাখছি, আমি কি এখানে 20 জুল রাখতে পারবো? অ্যান্সার হচ্ছে না, 20 জুল রাখা যাবে না। কারণ কি? কারণ দেখো এখানে আমার এই ডি কিউটা ডিইউ ডিডব্লিউ দুইটা ভাগে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। একটা অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, অর্থাৎ 1 কেলভিন পরিমাণ আমাদের তাপমাত্রা বৃদ্ধি করার জন্য 20 জুল তাপ আমাদের লাগতেছে। আরেকটা অংশ দ্বারা কি হবে? আরেকটা অংশ দ্বারা সিস্টেম কাজ করবে। সো এখানে আমাদের ডিকিউ এর মান অবশ্যই বেশি দেওয়া লাগবে। ধরো এটা যদি 20 জুল দেই, এটা আমার ধরো 30 জুল দিলে 30 জুল দিই, তাহলে এখানে 20 জুল আর এখানে ধরো 10 জুল পরিমাণ ব্যয় হবে। তাহলে দেখা যাচ্ছে যে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন পরিমাণ বৃদ্ধি করার জন্য সম আয়তন প্রক্রিয়ায় ডিকিউ এর মান যা, সমচাপ প্রক্রিয়ায় ডিকিউ এর মান কিন্তু ভিন্ন। কারণ সম আয়তন প্রক্রিয়ায় ডিকিউ সমান ডিইউ, অর্থাৎ একটা জাস্ট তুমি যে পরিমাণ তাপ দিবা পুরাটাই ব্যয় হবে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে। কিন্তু সমচাপ প্রক্রিয়ায় তুমি যে পরিমাণ তাপ দিবা সেটা দুইটা কাজ করবে, একটা কাজ করবে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে মানে টেম্পারেচার চেঞ্জ করতে, আরেকটা অংশ দ্বারা হচ্ছে সিস্টেম কাজ কাজ করবে। তো তোমাকে অবশ্যই সমচাপ প্রক্রিয়ায় ডিকিউ এর মানটা বেশি দেওয়া লাগবে সম আয়তন প্রক্রিয়ার চাইতে। কিন্তু দুইটা প্রক্রিয়ার জন্য কি আমাদের তাপমাত্রা বৃদ্ধি সমান,
তাই আমাদের ডিইউ এর মানটা আমাদের সমান রাখতে হবে। ওকে, আই হোপ তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের সূত্র যদিও সেম হয় সিপি আর সিভি এর, ডি কিউ এর পরিমাণ যেহেতু সিমিলার না, তাহলে আমাদের সিপি এবং সিভি অবশ্যই ভিন্ন ভিন্ন। এখন তাহলে তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, ডি কিউ কোন ক্ষেত্রে বেশি? ডি কিউ কোন ক্ষেত্রে আমাদের বেশি প্রয়োজন? তাহলে এতক্ষণে যা আলোচনা করলাম এখান থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো ডি কিউ হচ্ছে সমচাপ প্রক্রিয়ার জন্য বেশি প্রয়োজন। সমচাপ প্রক্রিয়ার জন্য ডি কিউ এর মানটা বেশি। তাহলে আমরা সিপি সমান কি পড়ছি? ডিকিউ ডিভাইডেড বাই এন ডিটি। আবার সিভি সমান পড়ছি ডিকিউ ডিভাইডেড বাই এন ডিটি। কোন প্রক্রিয়ার জন্য ডিকিউ বেশি? যেহেতু সমচাপ প্রক্রিয়ার জন্য আমাদের ডিকিউটা বেশি, তাহলে নিশ্চয়ই এই সিপির মানটা সিভির চাইতে বেশি হবে। তার মানে আমরা বলতেই পারি সিপি গ্রেটার দেন সিভি। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে সিপি কেন সিভির চাইতে বড়। যদি তোমাকে হচ্ছে 2 নং প্রশ্নের জন্য, অনুধাবনমূলক প্রশ্নের জন্য এটা আসে, তখন তুমি হচ্ছে এভাবে করে ব্যাখ্যা করে দিতে পারো, যেভাবে হ্যাঁ বুঝালাম। ওকে, সো এই গেল হচ্ছে সমচাপ প্রক্রিয়া। আমরা সিপি আর সিভির মধ্যে তফাৎ দেখলাম যে দুইটা সমীকরণ সিমিলার হলেও আসলে দুইটা সূত্র কিন্তু সিমিলার না। সিপি অবশ্যই সিভির থেকে বড় হবে, কারণ সিপিতে আমার ডিকিউর পরিমাণ বেশি লাগতেছে সিভির চাইতে। আচ্ছা, এখন আমরা এটার ম্যাথমেটিক্যাল প্রুফটা দেখব। এতক্ষণ তো আমরা থিওরিটিক্যাল একটা প্রুফ দেখলাম। ওকে, সো আমরা এখন এটার ম্যাথমেটিক্যাল প্রুফটা দেখব। আমরা এখন দেখব সিপি ও সিভি এর সম্পর্ক। সিপি এবং সিভি এর সম্পর্ক। ওকে, ডান। দেখো, সো আমরা প্রথমে এটা তুমি 2 নম্বরের অনুধাবনমূলক প্রশ্নের জন্য আসলে দিতে পারো, কিন্তু এখানে আসলে এটা বড় হয়ে যাবে, তাই আমি থিওরিটিক্যাল যেই একটু আগে যেটা থিওরিটিক্যালি ব্যাখ্যা করছি সেটা দিলেও তোমাদের চলবে, সমস্যা নেই। ওকে, প্রথমে আমরা হচ্ছে সম আয়তন প্রক্রিয়ার জন্য, সম আয়তন প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে কি পাই? তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা পাই হচ্ছে ডিকিউ সমান ডিইউ প্লাস 0, মানে ডিডব্লিউ এর মান হচ্ছে 0, তার মানে ডিকিউ সমান হচ্ছে ডিইউ, রাইট? ওকে, আবার একটু আগে আমরা দেখছি সম আয়তন প্রক্রিয়া বা আয়তন স্থির রেখে আমরা বলতে পারি সিভি অর্থাৎ মোলার আপেক্ষিক তাপ ডিকিউ ডিভাইডেড বাই হচ্ছে এন ডিটি। এখন এন সমান যদি 1 মোল হয়, তাহলে আবার এখানে আমরা শিখছি ডিকিউ সমান ডিইউ, তাহলে আমরা লিখতে পারি সিভি সমান ডিইউ ডিভাইডেড বাই, আচ্ছা আমি এন একটু 1 মোল পরে লিখি, ডিইউ ডিভাইডেড বাই এন ডিটি। তাহলে আমরা লিখতে পারি ডিইউ সমান হচ্ছে এন সিভি ডিটি। ডিইউ সমান কি? এন সিভি ডিটি। আমি যেই লাইনগুলো বক্স করে লিখবো সেগুলো তোমরা সূত্র আকারে অবশ্যই মনে রাখবা। ওকে, সো ডিইউ সমান কি? এন সিভি ডিটি পেয়ে গেলাম। এখন আমরা যদি এখানে এন এর মান যদি 1 বসাই, এন ইকুয়াল যদি 1 মোল হয়, তাহলে আমরা বলতেই পারি ডিইউ সমান হচ্ছে সিভি ডিটি। ওকে, এটাকে আমরা সমীকরণ নাম্বার 1 দিলাম, 1 নং সমীকরণ দিলাম। ওকে, এবার খেয়াল করো, আমরা এখন সমায়তনের জন্য গেল, এবার আমরা প্রক্রিয়াটা লিখবো সমচাপ প্রক্রিয়ার জন্য। সো সমচাপ প্রক্রিয়ায় আমরা যদি তাপগতিবিদ্যার ফার্স্ট লটা লিখি, তাহলে সূত্রটা ছিল এরকম, ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিভি। আচ্ছা, আবার আমরা একটু আগে যখন সূত্র দেখছি মোলার আপেক্ষিক তাপের সমচাপ প্রক্রিয়ার জন্য, তাহলে কি লিখছিলাম? সিপি সমান হচ্ছে ডিকিউ ডিভাইডেড বাই এন ডিটি। তাহলে ডিকিউ সমান হচ্ছে এন সিপিডিটি। কোন ক্ষেত্রে? সমচাপ প্রক্রিয়ার জন্য। আচ্ছা, সো এখন এখানে কিন্তু আবার তোমরা ডিকিউ সমান ডিউ লিখতে পারবে না, বিকজ এখানে তো আর ডিকিউ সমান ডিউ না। সমচাপ প্রক্রিয়ার জন্য ডিকিউ আর ডিউ এর মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, সো এটা রাখলাম আমরা। এখন আমরা হচ্ছে যদি সূত্রে মানগুলো যদি বসাই, আচ্ছা আমি আরেকটা কাজ করে নিই। এখানে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা সূত্র কি জানি? আদর্শ গ্যাস সমীকরণ হতে, আর তোমরা আচ্ছা এটা কথা লেখার আগে আমরা হচ্ছে এখানে n ইকুয়াল 1 মোল কথাটা অ্যাড করে নিই। n ইকুয়াল যদি 1 মোল হয়,
তাহলে আমরা লিখতে পারি ডিকিউ সমান হচ্ছে সিপি ডিটি। এটাকে তোমরা 2 নং সমীকরণ দিয়ে দাও। ওকে, এখন আদর্শ গ্যাস সমীকরণ হতে অবশ্যই সেটা চাপ প্রক্রিয়ার জন্য আমরা লিখতেছি। আদর্শ গ্যাস সমীকরণ হতে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে পিভি ইকুয়াল এনআরটি। আমরা এন ইকুয়াল ধরে নেই এখানে 1 মোল, এন ইকুয়াল হচ্ছে 1 মোল। আমরা দুইটা পাশকে হচ্ছে টেম্পারেচারের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে ডিডিটি পিভি সমান ডিডিটি অফ আরটি। তাহলে এখানে দেখো কি আসবে, যেহেতু আমরা বলতেছি প্রক্রিয়াটা সমচাপ প্রক্রিয়ার জন্য, তাহলে আমাদের পি কনস্ট্যান্ট, পি বাইরে চলে আসবে, থাকতেছে কি ডিভি বাই ডিটি। এখানে আর কনস্ট্যান্ট, আর বাইরে চলে আসবে, টি দিয়ে টি কে অন্তরীকরণ করলে আসে 1। তার মানে আমাদের কি দাঁড়াচ্ছে, পি ডিভি সমান হচ্ছে আর ডিটি। এটাকে আমরা 3 নং সমীকরণ দিয়ে যাই। এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা লিখতে পারি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। ওকে, এখন আমরা কি করব, এটাকে অবশ্যই আমরা সমচাপ প্রক্রিয়ার জন্য লিখছি সূত্রটাকে। সো ডিকিউ সমান আমরা একটু আগে কি পেলাম, ডিকিউ সমান আমরা পেলাম হচ্ছে সিপিডিটি, সিপিডিটি। ডিউ সমান কি পেলাম, সিভিডিটি। ডিডব্লিউ সমান মানে ছিল কি পিডিভি, আর পিডিভি সমান হচ্ছে আরডিটি। এখন গেল এটা। এখন অনেকের কাছে মনে হইতে পারে যে ভাই এই যে এখানে আমি যে সিভিডিটি লিখলাম, এই যে সিভিডিটি, এই সিভিডিটি তো ছিল সম আয়তন প্রক্রিয়ার জন্য। সম আয়তন প্রক্রিয়ার জন্য সূত্র লিখে আপনি এখানে সমচাপ প্রক্রিয়ার জন্য তা কিভাবে অ্যাপ্লাই করলেন? ওকে, দেখো ব্যাপারটা খুবই সিম্পল। আমরা একটু আগে সিপি আর সিভির মধ্যে একটা সম্পর্ক দেখাইছিলাম যে সিপি বড় নাকি সিভি বড়। সেখানে আমরা একটা কথা বলছিলাম যে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। ধরো এটা হচ্ছে কিসের, কোন প্রক্রিয়ার জন্য? এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়ার জন্য। সমচাপের জন্য আমরা কি লিখছিলাম, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। দেখো সমচাপ প্রক্রিয়ার জন্য আমরা সংজ্ঞা লিখছিলাম ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, আর সম আয়তনের জন্য আমরা কিন্তু সূত্র দেখছিলাম ডিকিউ সমান ডিইউ। আমরা একটা কথা বলছিলাম যে এটার মান ছিল কত জুল, 20 জুল। এটার মান কত ছিল, 20 জুল। এই 20 জুল এখানেও কিন্তু আমাদের 20 জুল রাখতে হবে, কারণ আমরা দুই ক্ষেত্রেই চাই আমাদের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি পাক, মানে সমানভাবে বৃদ্ধি পাক। তো তাপমাত্রার সাথে যেহেতু ডিউর সম্পর্ক ডিরেক্ট, তাহলে দুই ক্ষেত্রেই আমরা যেহেতু সম চাপের জন্য, মানে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, দুই ক্ষেত্রে আমরা যেহেতু চাই আমাদের মোল বা যে গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন করে বৃদ্ধি পাক, তার মানে আমাদের ডিউ কে সেম রাখতে হবে। এই ডিউ সমচাপের জন্য যা, সম আয়তন প্রক্রিয়ার জন্য তাই। ডিকিউ এর মান ভিন্ন, আমরা এটার মান ধরছিলাম 30, দেন আমাদের দেখছিলাম যে সমচাপ প্রক্রিয়ার জন্য ডিকিউ বেশি হয় আর সমায়তন প্রক্রিয়ার জন্য ডিকিউ কম হয়, কিন্তু আমাদের দুই ক্ষেত্রেই এই ডিইউ এর মানটা কিন্তু সমান সমান। তাহলে আমি সমচাপ প্রক্রিয়ার জন্য বলি আর সমায়তন প্রক্রিয়ার জন্য বলি, ডিইউ কিন্তু সেম। স্থির চাপ বলি, স্থির আয়তন বলি, ডিইউ কিন্তু সেম। সো এটা নিয়ে আশা করি আর কনফিউশন থাকবে না। ওকে, ডান। এখন আমরা কি করব, দুই পাশ থেকে ডিটি গুলা কমন নিয়ে কাটাকাটি করে দিব। লিখতে পারি সিপি সমান সিভি প্লাস আর। এই যে আমরা একটা সম্পর্ক পেলাম সিপি সমান সিভি প্লাস আর, তোমরা দেখেই বুঝতে পারছো এখান থেকে যে এখানে অবশ্যই সিপি গ্রেটার দেন হচ্ছে সিভি, সিপি গ্রেটার দেন হচ্ছে সিভি। ওকে, সো এটাই হচ্ছে সিপি আর সিভির মধ্যে সম্পর্ক। এটা হচ্ছে মেইনলি সম্পর্ক। আর যদি বলে যে সিপি বড় নাকি সিভি বড়, তখন আমাদের সূত্র আমরা এইভাবে করে দেখাই দিব। তো তোমরা ওই থিওরিটিক্যাল ব্যাখ্যাটাও দিতে পারো, ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটাও দিতে পারো। ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা মোর অ্যাকুরেট, মানে হচ্ছে যদি আমি নিয়মতান্ত্রিক ভাবে বলতে চাই। আচ্ছা, এখন আমরা হচ্ছে সিপি আর সিভি এর অনুপাতটা দেখে আজকের ক্লাসটা শেষ করব। এখন হচ্ছে আমরা সিপি এবং সিভি এর অনুপাতটা দেখব। সিপি ও সিভি এর অনুপাত বা রেশিও। সিপি এবং সিভি এর অনুপাতের নাম হচ্ছে গামা। সো গামা সমান হচ্ছে, মনে রাখবা, সিপি ডিভাইডেড বাই সিভি, অর্থাৎ
স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এই দুটার যে অনুপাত এটাকে বলা হয় গামা। গামা এর একক কি হবে? গামা এর কোনো একক নাই, মনে রাখবে এটা, গামা এর কোনো একক হয় না। এখন সিপি আর সিভি কি কখনো আলাদাভাবে বের করা যায় কিনা? আমরা তো সূত্র দেখলাম অলরেডি, সিভি সমান ডিকিউ ডিভাইডেড বাই এনডিটি, ওটা তো সমীকরণ আছেই। বাট আলাদা করে আমরা আসলে সিপি আর সিভি কে অন্য কোনো সমীকরণের সাহায্যে বের করতে পারি কিনা খেয়াল করো। আমরা ডিউ সমান, আমরা একটা তাপগত, তোমরা যদি আদর্শ গ্যাস চ্যাপ্টার পড়ে থাকো সেখানে একটা ফর্মুলা দেখছিলে তোমরা নিশ্চয়ই, যে গ্যাসের গতিশক্তির ফর্মুলা কি ছিল? ই সমান, আমাদের বইয়ে ঢালাওভাবে লেখা ছিল 3/2 এনআরটি। এটা যদিও 3/2 না, এটাকে আমি বলি, এটাকে আমরা বলবো হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম, ডিওএফ ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে এনআরটি। এই ডিওএফ মানে হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা। ওকে, এটা আমরা সবার জন্য, সব গ্যাসের জন্য অ্যাপ্লাই করতে পারি, কারণ আমরা জানি এক এক গ্যাসের স্বাধীনতার মাত্রা হচ্ছে এক এক রকম। এখন আমি যদি হচ্ছে গতিশক্তির পরিবর্তন চিন্তা করতে চাই, অর্থাৎ ডিই দিতে চাই, তাহলে এখানে অবশ্যই আমাকে ডিটি দেওয়া লাগবে। আবার গ্যাসের গতিশক্তির পরিবর্তন মানে কিন্তু আসলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, রাইট? কারণ আমরা একদম লেকচার 1-এ আলোচনা করে আসছি যে একটা আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি মানে কিন্তু তার গতিশক্তিটাকে বোঝায়, সেখানে কিন্তু কোনো বিভব শক্তি নাই। তো আমি এই সূত্রটাকে চাইলে এরকম করে লিখতে পারি, ডিই সমান হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম ডিভাইডেড বাই 2 ইনটু এনআর ডিটি। এখন ডিই যা, ডিইউ কিন্তু তাই। সো ডিইউ সমান হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম ডিভাইডেড বাই 2 ইনটু এনআর ডিটি। এখন দেখো এন এর মান যদি আমাদের 1 মোল হয়, n ইকুয়াল যদি আমাদের 1 মোল হয়, তাহলে আমরা একটু আগে কিন্তু শিখে আসছি ডিইউ এর জায়গায় কি লেখা যায়? ডিইউ এর জায়গায় লেখা যায় সিভিডিটি, দেন ডিগ্রিজ অফ ফ্রিডম ডিভাইডেড বাই 2 ইনটু এনআরডিটি। এখানেও তাহলে n ইকুয়াল 1 মোল হবে। দেন দুই পাশ থেকে আমরা যদি ডিটি কাটাকাটি করে দিই, আমাদের কাছে থাকছে সিভি সমান ডিগ্রিজ অফ ফ্রিডম ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে আর। এইটা সিভি বের করার একটা ফর্মুলা, তোমরা মনে রাখতে পারো। যে কোনো গ্যাসের ডিগ্রিজ অফ ফ্রিডম যদি আমরা জানি, সেটা হচ্ছে সিভি বের করার জন্য সহায়ক হবে। এখন যারা ডিগ্রিজ অফ ফ্রিডম জানো না, তাদের আমি লিখে দিচ্ছি, এক ডিগ্রিজ অফ ফ্রিডম, এক পারমাণবিক গ্যাস যারা আছে, এক পারমাণবিক গ্যাসের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3, ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3। আর দ্বিপারমাণবিক গ্যাস যারা আছে, সো ডিগ্রিজ অফ ফ্রিডম আমি আরেকবার এখানে আলোচনা করে দিচ্ছি, চ্যাপ্টার 10 তোমরা যারা শিখে আসছো সেখানে হয়তো তোমরা পড়ছো এগুলো। এক পারমাণবিক গ্যাসের জন্য, এক পারমাণবিক গ্যাসের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম কত? 3। এক পারমাণবিক গ্যাস কারা? এক পারমাণবিক গ্যাস যেমন হিলিয়াম হইতে পারে, নিয়ন হইতে পারে, আর্গন, সকল নিষ্ক্রিয় গ্যাস যারা আছে সবই হচ্ছে এক পারমাণবিক। দেন দ্বিপারমাণবিক গ্যাসের জন্য, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 5। এক্সাম্পল কি? এক্সাম্পল যেমন হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে তোমার নাইট্রোজেন, এগুলো হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস। হাইড্রোজেন হইতে পারে। এরপর হচ্ছে আমরা 3 নম্বরে বহু পারমাণবিক গ্যাসে আসি। বহু পারমাণবিক গ্যাসের জন্য আমাদের বইয়ে সরাসরি লিখে দেওয়া আছে, যদিও আসলে এক এক গ্যাসের জন্য এক এক রকম হয়, কিন্তু বই অনুসারে আমরা বলতে পারি ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 6। এক্সাম্পল হতে পারে যেমন ধরো কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে ওজোন, ঠিক আছে, বিভিন্ন রকমের গ্যাস হতে পারে। অর্থাৎ যারা 2 এর অধিক পরমাণু নিয়ে গঠিত তারাই হচ্ছে বহু পারমাণবিক গ্যাস। ওকে, সো ডিগ্রিজ অফ ফ্রিডম তো জেনে গেলাম। তাহলে এখন আমাদের সিভির সূত্র আমরা যেটা পেলাম, সিভি সমান ডিগ্রিজ অফ ফ্রিডম ডিভাইডেড বাই 2 ইনটু আর। এখন সিভি যদি এত হয় তাহলে সিপি কত হবে? আমরা অলরেডি জানি সিপি সমান সিভি প্লাস হচ্ছে আর। তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম ডিভাইডেড বাই 2 ইনটু আর প্লাস হচ্ছে আর। আমরা যদি আর কমন নিয়ে নেই তাহলে এখানে থাকতেছে ডিগ্রিজ অফ ফ্রিডম ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে 1। সো এটা হচ্ছে সিভি বের করার ফর্মুলা, সরি সিপি বের করার ফর্মুলা। ওকে, ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে আমরা সিপি আর সিভি হচ্ছে এইভাবে করে বের করতে পারি। এখন আমাদের যেটা উদ্দেশ্য ছিল আমাদের গামা বের করা। সো আমরা ফার্স্ট অফ অল যদি এক পারমাণবিক গ্যাস চিন্তা করি,
আমরা যদি এখন এক পারমাণবিক গ্যাস চিন্তা করি, এক পারমাণবিক গ্যাসের জন্য সিভি কত হবে? 3/2 ইন্টু আর। তাহলে সিপি কত হবে? আমরা যদি মান বসাই এখানে সমীকরণে, তাহলে আসবে 5/2 ইন্টু আর। তাহলে গামা কত হবে? সুতরাং গামা হবে সিপি বাই সিভি, মানে 5/2 আর, আর হচ্ছে 3/2 আর। 5/3 মানে হচ্ছে আসতেছে 1.67। এবার যদি আমরা দ্বিপারমাণবিক গ্যাস আলোচনা করি, দ্বিপারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য আমাদের তোমার সিভি হচ্ছে, দ্বিপারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা হচ্ছে 5, তাহলে 5/2 ইন্টু আর। তাহলে সিপি হবে 7/2 ইন্টু আর। তাহলে গামা হবে 7/2 আর ডিভাইডেড বাই 5/2 আর। ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে এখানে 1.41। এটা হচ্ছে এক পারমাণবিক, আর এটা হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাসের জন্য গামা এর ভ্যালু। এবার আমরা লাস্ট বহু পারমাণবিক গ্যাসে যাব। বহু পারমাণবিক গ্যাসের সিভি হচ্ছে, ডিগ্রিজ অফ ফ্রিডম এখানে 6, তাহলে 6/2 ইন্টু আর মানে হচ্ছে 3 আর। আর যদি আমরা হচ্ছে সিপিতে যাই, তাহলে সিপি কত হবে? সিপি হবে 4 আর। সিপি হবে 4 আর। তাহলে গামা হবে সিপি ডিভাইডেড বাই সিভি, অর্থাৎ 4 আর ডিভাইডেড বাই 3 আর। সো থাকতেছে 1.33। সো এই যে গামার যে মানগুলা, এগুলা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। গামার মানগুলো কি করতে হবে? এগুলা মুখস্থ রাখতে হবে, কারণ অঙ্কের ক্ষেত্রে তোমাকে যখন ম্যাথ দিবে, তখন তোমাকে কিন্তু কখনো তারা বলে দিবে না যে গামার ভ্যালু এত। তোমাকে বলে দিতে পারে গ্যাসটা হচ্ছে ধরো অক্সিজেন, তো তোমাকে অক্সিজেন কত পারমাণবিক গ্যাস এটা তোমার জানা লাগবে, এবং হচ্ছে সেটার গামার মান তোমাকে জানা লাগবে।